बंगाल में केवल आपको वो लोग मोदी जी का समर्थन करते हुए मिलेंगे जो उत्तर प्रदेश, बिहार, मध्य प्रदेश, राजस्थान से जो भाग के आके यहाँ पे बसे हुए हैं। अच्छा। जिनका गुजारा अपने राज्यों में नहीं हुआ। अच्छा। बंगाल की धरती से पैसा कमा रहे हैं और यहाँ पे बंगालियों के जीवन को अस्त व्यस्त करना चाहते हैं। क्या नहीं है क्या? नहीं, हम झारखंड का। आप बिहारी बंगाली मध्य प्रदेश का ना निकले, घुसपैठिया ना निकले, जो अपने राज्य छोड़ के आ गए लुटेरे, लूट करके, मर्डर करके, हत्या करके यहाँ आके बस गए। 27 জানুয়ারি অভয়ার বাবা ঠিক কি ভাষায় বিজেপি সমালোচনা করেছিলেন আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। ওনার প্রস্তাবে আমরা স্বীকৃতি দেইনি বলে এত এখন অতটা শুভেন্দু অধিকারী একটা প্রস্তাব, সেটা প্রকাশে বলবো না, প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব আমরা অস্বীকার করেছি। সেই জন্য হয়তো উনি আর আমাদের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করতেন। আজকে বিজেপির কেউই, আজকে আমরা বিজেপি পার্টি অফিসে গিয়ে 1 ঘন্টা বসে থেকে আমাদের ফোন করে ডেকে নিয়ে যাওয়া, 1 ঘন্টা বসে থেকে আমরা চলে এসেছি। কোনো রাজনৈতিক দলের আমাদের প্রয়োজন নেই, রাজনীতির আমাদের প্রয়োজন নেই। আমরা নিজেদের ক্ষমতা দিয়ে নিজেদের লড়াই করে আমরা বিচার ছিনিয়ে আনবো। অভ্র নিশ্চয়ই শুনলো, নিজেই বলেছিলেন অভয়ার বাবা যে বিজেপি পার্টি অফিসে গিয়ে 1 ঘন্টা বসে থাকতে হয়েছে, কোনো রাজনৈতিক দলকে আমাদের প্রয়োজন নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গা থেকে 2.5 মাসের মধ্যে বরফটা कोई कोई खा, कोई 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 बजरंगी हमारा बजरंगी আমার বাপা আইগা आओ গাই আমার মা झूठ पड़ जाओ। বজরঙ্গি আমার বাপা हाँ গাই আমার মা खा खा হ্যাঁ গেলি সব। নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানের পূর্বেই কিছু ভিডিও ক্লিপ দেখলেন, আপনারা বুঝতে পারছেন কি নিয়ে প্রোগ্রামটা করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানটা হলো ভোটের আর বেশি দিন বাকি নেই, মেরে কেটে 1 মাস, তারপরে শুধু রেজাল্টের অপেক্ষা থাকবে, 4 তারিখে রেজাল্ট। কিন্তু কিছু মানুষ অপেক্ষায় আছে পরিবর্তন হবে, আর কিছু মানুষ চাইছে প্রত্যাবর্তন। কিন্তু আখিরে আমরা যারা ইউটিউবার আছি, আমাদের অ্যানালাইসিস বা আমাদের ওপিনিয়ন পোল বা আমাদের চিন্তাধারা সারা পশ্চিমবঙ্গটা ঘুরে যা খোঁজ খবর পাচ্ছি, যা এই পরিবেশে মানুষের মুখ থেকে উঠে আসছে দেখে শুনে, আমরা যেটা পেয়েছি তাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস আবার সরকার করতে যাচ্ছে। এবার কেন, আমি প্রত্যেকটা কেন্দ্রের যদি ডেটা তুলে বলি বা ভোটার সংখ্যা কত আছে, আগের বছর কত লিড পেয়েছিল, এবছর কি পাবে, তাহলে একটা ভিডিও করতে একটা দিন কেটে যাবে। তো আমি কোনো ডেটা তুলে কথা বলছি না, কিন্তু আপনাদের যা আমি বলবো তাতে আপনারা বুঝতে পারবেন ক্ষমতায় কেন আসবে, কি কারণে, আর বিজেপি ক্ষমতায় কেনই বা আসবেন না, সবটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরে শুনুন। তার আগে একটা কথা বলে রাখি, আমার অনুষ্ঠান যদি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটা হচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ। যাই হোক, এই ইলেকশনে শাসক দল 15 বছর ধরে কি করে এসছে তারা তাদের মতন বলছে, আর বিরোধীরা শাসকের বিরুদ্ধে পাল্টা প্রচার করছে যে এই সরকারের আমলে কি দুর্নীতি হয়েছে, কি উন্নয়ন হয়নি, চাকরি হয়নি, কর্মসংস্থান হয়নি এবং সুশাসন দিতে পারেনি, অনেক জায়গাতেই ধর্ষণের মতন কাণ্ড ঘটেছে। তো তা সত্ত্বেও বিরোধীদের এই প্রচারকে মাত করে কি করে তৃণমূল ক্ষমতায় আসবে। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে 70% যেখানে, যে রাজ্যে হিন্দু বা যে দেশে হিন্দু, সেখানে যারা হিন্দুর নামাবলী গায়ে দিয়ে ভোট চাইছে তাদের কেন মানুষ গ্রহণ করবে না, কতগুলো তো প্রশ্ন জাগেই সবার মনে। তাহলে তারা কেন ক্ষমতায় আসবেন না? এবার কিছু কথা বলি আপনাদের সামনে, কথাগুলো যদি গ্রহণযোগ্যতা থাকে তার উত্তর কমেন্টের মাধ্যমে অবশ্যই দেবেন। প্রথম কথা হচ্ছে, মমতা ব্যানার্জির বিকল্প কি বিজেপি এখনো তৈরি করতে পেরেছে? একটু ভেবে বলুন তো। মোদি কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে আসবে না। হ্যাঁ, ডবল ইঞ্জিন হতে পারে, যেহেতু মোদি সরকার কেন্দ্রে রয়েছে এবং রাজ্যেও যদি বিজেপি গভর্নমেন্টটা হয় তাহলে ডবল ইঞ্জিন সরকার বলতে পারেন, কিন্তু মোদি গভর্নমেন্ট বলা যায় না, কারণ মোদিজি কিন্তু এই রাজ্যের শাসনভার নেবেন না। আর এই ডবল ইঞ্জিন সরকারের সে মুখ্যমন্ত্রী হোক বা মন্ত্রী থাকুক, যদি দুর্নীতিগ্রস্ত হয় বা যদি ফাইন্যান্সিয়াল স্ক্যামে ফেসে যায়, তখন কিন্তু মোদি সিবিআই বলুন ইডি পাঠাবে না, বরঞ্চ সেটাকে ধামাচাপা দিয়ে আরো চেপে দেবে। তার প্রমাণ একটা উদাহরণ দেই,
দেশ থেকে বহু শিল্পপতি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা মেরে চলে গেছেন, কিচ্ছু করতে পেরেছিলেন? কিন্তু এই মোদি কিন্তু 2014 সালে আপনাদেরকে কথা দিয়ে এসেছিল, যারা দেশের টাকা লুটে নিয়ে বিদেশে চলে গেছে, আমি একজন চৌকিদার হিসাবে দেশকে পাহারা দেব, সেই টাকা আমি উদ্ধার করে নিয়ে আসবো, ভারতবাসী সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেব। এবং যখন তাদেরকে প্রশ্ন করা হয় সেই 15 লক্ষ টাকাটা কোথায়, তখন কি বলে, ওটা জুমলা ছিল। জুমলা কথার অর্থ ওটা মিথ্যে গল্প ছিল, ভোট নেওয়ার একটা কৌশল ছিল। 2 লক্ষ চাকরি, প্রতি বছর 2 কোটি চাকরি দেব। তো যদি 2 কোটি চাকরি প্রতি বছর দেয়, তাহলে 25,000 হোক 50,000 হোক এই রাজ্যের ভাগে পড়ে। 100 লাখে 1 কোটি, তাহলে 1-2 লাখ তো মিনিমাম, যদি মানে ওই 2 কোটির ভাগিদারি পশ্চিমবঙ্গ হয়, তার একটা ভাগিদারি থাকে। আচ্ছা আপনারা বলুন তো, এই রাজ্যে শিল্প আনতে পারেনি, এই রাজ্যে চাকরি দিতে পারেনি মমতা ব্যানার্জি, যারা এই গান গেয়ে বেড়ায় আমরা আসলে চাকরি দেবো। কেন্দ্রের চাকরি, কেন্দ্রের যেগুলো ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে, সেই সব জায়গায় ভারতবাসীকে কি চাকরি দিতে তৃণমূল আটকাচ্ছে? তাহলে কেন মোদি সরকার সেই চাকরিগুলো মানুষকে দেয়নি? দ্বিতীয়ত কথা, পাশের রাজ্য ত্রিপুরা, সেখানে 8 বছর হয়ে গেছে ক্ষমতা এসছে, কি শর্ত দিয়ে এসছিল? বাম আমলে 10,026 জনের চাকরি চলে গেছিল। 10,026 জন কারা ছিল? স্কুল শিক্ষক। সেই শিক্ষকদের আবার ওনারা ফেরত চাকরি দেবেন এবং তাদেরকে রিক্রুটমেন্ট দেবেন। তার সাথে সাথে প্রত্যেক ঘর থেকে যার যেরকম শিক্ষা সেই অনুযায়ী একটা চাকরি হবে। তার জন্য একটা মোবাইল নাম্বার দিয়েছিল। ক্ষমতা সরকার গঠনের সাথে সাথে মিস কল দেবে, অপর দিক থেকে 7 দিনের মধ্যে বায়োডাটা চাইবে, বায়োডাটা দেওয়ার পরে 7 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে। এটা ত্রিপুরার একটা, সেখানেও বাঙালি বসবাস, সেই রাজ্যে এই কথা দিয়ে এসেছিল। কেউ যদি পশ্চিমবঙ্গে ত্রিপুরার লোক থাকেন তো একটু জানাবেন, সেই ত্রিপুরাতে হাজার লোকের চাকরি হয়েছে, সেই 10,026 জনকে আজ অব্দি চাকরি দিতে পারেনি। ত্রিপুরাতে এখনো স্মার্ট সিটি বানাতে পারেনি, আগরতলাকে স্মার্ট সিটি করবে, বর্ষার দিনে সেখানে জলে ডুবে থাকে। এবং সেখানে কোনো শিল্প কি চায় না সেখানকার মানুষ? যখন পশ্চিমবঙ্গের প্রচার করতে আসে বিধানসভা ভোটে, তখন বলে আমাদের কাছে ক্ষমতা দিন, আমরা সোনার বাংলা গড়ে তুলব। সোনার ত্রিপুরাকে চাইছে না, ত্রিপুরার মানুষকে একটু জিজ্ঞাসা করবেন তো। সোনার বিহার চাইছে না, সোনার উত্তরপ্রদেশ চাইছে না। সেখানে এত সোনা এমনিতেই রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, যে সেখানকার এত চাকরি গড়াগড়ি খাচ্ছে, সেখানকার মানুষ চাইছে না। আজকে তাহলে ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, এখানকার লোক পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বা কর্ম করে খাচ্ছে, সে ব্যবসা হোক, চাকরি হোক, মুঠেগিরি হোক, সেই ফুচকা বিক্রেতা হোক, এরকম 1.5 কোটি মানুষ যা পশ্চিমবঙ্গের বুকে করে খাচ্ছে। কিন্তু আমরা কি দেখলাম? এই পশ্চিমবঙ্গ থেকে 30 থেকে 40 হাজারের মতন, এই 40 লাখের মতন টোটাল পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বাইরে কাজে যায়। এটা ম্যাক্সিমাম বললাম, ডেটাটা একটু সার্চ করে দেখবেন গুগলে। সেখানে গিয়ে কি হচ্ছে, যত হিন্দিভাষী রাজ্য যেগুলো বিজেপি দখল, বিজেপি শাসিত, সেই উড়িষ্যা বলুন, সদ্য ক্ষমতা এসছে। এর আগে উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিজু পট্টনায়ক, সেখানে কোনো দিন কোনো রকম একজন বাঙালি অত্যাচারিত হয়নি। যখনই পালাবদল হলো, উড়িষ্যা গভর্নমেন্ট বিজেপির হাতে গেল, তখন সেখানে কি হলো? 7 দিনে 17টা ধর্ষণ। এবং যে মন্দিরে সোনার হিসাব কোনোদিন সেই গভর্নমেন্টও করেনি, দরজা খুলে আগেই সোনা কোথায় আছে, সোনার গয়না, টাকা, সম্পদ মন্দিরে, জগন্নাথ মন্দিরে, সেটাকে আলাদা শিফট করো, সেটা করেনি, সেটা কিন্তু মোদি গভর্নমেন্ট করেছে। দ্বিতীয়ত কথা, কোনো বাঙালির উপরে উড়িষ্যাতে অত্যাচার হয়নি এবং তারা মারধর খায়নি এবং মৃত্যুবরণও করেনি। আজও দেখলাম কি উড়িষ্যাতে এক বাঙালিকে বাংলা কথা বলার জন্য, পশ্চিমবঙ্গ থেকে যাওয়ার জন্য তাকে জবরদস্তি গোবর খাওয়াচ্ছে। মৃত্যুর ভয়ে, মার খেয়ে মৃত্যুর ভয়ে সে গোবর খেতে বাধ্য। ভাবতে পারেন মানুষ হিসাবে কতটা কষ্টদায়ক। কর্মসংস্থান, বেরোজগারি, সারা ভারতবর্ষের যে হার, সে হারের থেকে পশ্চিমবঙ্গে কম। এটা আমি বলছি না, এটা ডেটা বলছে। যদি শিক্ষিত সমাজের মানুষ আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে একটু ডেটা ঘেটে দেখবেন
যে বেকারত্বের সংখ্যা অন্য সব রাজ্য বিজেপি শাসিত রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে কম। আচ্ছা, মমতা ব্যানার্জি 15 বছরে কি চাকরি দেয়নি? কতজনকে চাকরি দিয়েছে তার ডেটাটাও একটু দেখবেন। চাকরি কিন্তু হয়েছে। এবার শিক্ষায় দুর্নীতি হয়েছে, অস্বীকার করতে পারি না। চাকরি চুরি হয়েছে, কিছু তো হয়েছে, সেটা সারা ভারতবর্ষব্যাপী হয়েছে। স্বাধীনতার পর থেকে সব স্টেটেই হয়ে এসছে, এটা অস্বীকার করতে পারবেন না। বুকে হাত দিয়ে বলুন, সবাই সাধু না। এখানে ডবল ইঞ্জিন সরকার আছে বলেই দিল্লিতে মেনে নিলাম ইডি সিবিআই রেড করে সেগুলোকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। আর কথায় কথায় এসে বলছেন বর্ডার খুলে দিয়েছেন মমতা ব্যানার্জি, এই কথাও আমাদেরকে বিশ্বাস করতে হবে? বিজেপির তাবর নেতা অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, তার মুখ থেকে শুনতে হবে? মানে এরা মানুষকে মানুষই ভাবে না। যাক, এগুলো তো গেল সারা ভারতব্যাপী রাজনীতি কথা। এইবার আমি পশ্চিমবঙ্গের কিছু উদাহরণ তুলে ধরি। যেরকম তাদের নমুনা হচ্ছে ভোট চাইতে যাওয়ার হিন্দু। আমরা হিন্দু, আমাদেরকে ভোট দাও। আচ্ছা, আপনারা একবার ভেবে দেখেছেন পশ্চিমবঙ্গে যদি 70% হিন্দু থাকে, সব 70% হিন্দুই, তাহলে কি আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ নামাবলী গায়ে দিয়ে সকাল বিকেল মন্দিরের সামনে কীর্তন করলেই আমাদের সন্তানদের ভূত ভবিষ্যৎ এবং হিন্দু ধর্ম এবং হিন্দু রাষ্ট্র হয়ে যাবে? কোনোদিনই না। এবং আমাদের জীবনযাপন হয়ে যাবে? কোনো ভগবান কি বলেছে তুমি সব কর্ম ছেড়ে দিয়ে সব আমায় মন্দিরে এসে হরিনাম করো তাহলেই সব হয়ে যাবে? এটা কিন্তু কোনো ধর্মের বাণী নয়। ধর্মের বাণী কি বলেছে? আমি যদি হিন্দু ধর্ম অবলম্বী হই, তাহলে আমার মধ্যে শ্রদ্ধা, ভক্তি, নর্মতা, মানুষপ্রেমী এটাই হতে হবে, যেটা আমাদের গীতার বাণী। আমরা সেটা না করে কি করি? রাজনীতিতে রামকে নিয়ে এসেছি এবং সেই রামকে নিয়ে রামনবমীর দিন রাস্তায় বেরিয়ে আমরা কি করছি? কিছু সম্প্রদায়ের মানুষের উপর চড়াও হয়ে দোকানপাট ভাঙছি, লুটপাট করছি, আগুন লাগিয়ে দিচ্ছি এবং রক্তাক্ত করে আপনারা দেখেছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার বলবেন এগুলো মিথ্যা প্রচার? না, মিথ্যা প্রচার না, ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট হয়েছে। আচ্ছা, আর একটা কথা বলি, রামনবমীতে আপনি শোভাযাত্রা বের করছেন, কিন্তু আপনার সঙ্গপঙ্গর কাছে কেন লাঠি শোট থাকবে? এবার বলবেন ওরা যখন মহরম করে তখন নিয়ে বেরোয়, কিন্তু দেখেছেন আজ পর্যন্ত কোনো দিন কোনো মুসলিম সমাজের লোক, এই তো আমাকে বলে ফেলবেন আপনারা জেহাদি, আপনারা মুসলিম তোষণ করেন, না। ওই কথা যদি বলে থাকেন, এমন কোনো হিন্দুর নেতা নেই, কোনো বিজেপির নেতা নেই যিনি মুসলিমের সাথে ব্যবসা করছেন না। নাম করে বলতে পারি শুভেন্দু অধিকারী সব থেকে মুসলিমের থেকে ব্যবসা বেশি করছে মুসলিমের সাথে, এবং এই শুভেন্দু অধিকারীর পেটে ঘুষি মারলে এখনো মুসলিম বাড়ির ভাত বেরোবে। এবং তার যত পেট্রোল পাম্প থেকে শুরু করে যতগুলো ট্রলার রয়েছে তার মধ্যে মুসলমানরা কাজ করে। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে সেই পেট্রোল পাম্পে কিন্তু সব মুসলিম জাতির মানুষও তেল ভরে, এটাকে বুঝতে হবে। শুধু আপনাদেরকে বোকা বানানোর জন্য, হিন্দু ভোটটাকে কুড়ানোর জন্যই হিন্দুত্ব নামাবলী পড়াচ্ছে। কিন্তু এই হিন্দুত্ব নামাবলী পড়িয়ে পশ্চিমবঙ্গে ধরে নিলাম বিজেপি রাজ আসলো, এসে কি করবে? সুস্থ সমাজের মানুষ কোনোদিন কি চাইবে দাঙ্গা হাঙ্গামা হয়ে যাক এবং একটা শ্রেণীর উপরে আমরা ঝাঁপিয়ে পড়ি? তারপরে কি হবে? তাতে দাঙ্গা সৃষ্টি হবে, কিছু মানুষের ক্ষয় হবে। দেখুন, যখন দাঙ্গা হয় শুধু এক শ্রেণীর মানুষেরই ক্ষতি হয় এরকম কিন্তু ইতিহাসের পাতায় নেই, এটা বুঝতে হবে। দ্বিতীয়ত কথা, আজকের কেন ক্ষমতায় আসবে না, এরা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এই বিজেপি রাজনীতি করতে এসে। আমরা হিন্দুদের পক্ষে, আমরা হিন্দুদের ভোট চাই, সেটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে। মুসলিমরা এদের থেকে 100 কিলোমিটার দূরে সরে গেছে। কিছু কিছু জায়গায় মুসলিম এলাকা যেখানে মুসলিম ভোট আছে সেখানে গিয়ে তাপ্পি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই তাপ্পি খাবে না। এবার তার জন্য কি করেছে? হুমায়ুন কবির, ভাইজান, নওশাদ সিদ্দিকী এদেরকে তৈরি করেছে, এদের ব্যাকফুটে এদের মদত দিয়ে আজকে রাজনীতির ময়দানে নিয়ে এসছে। ভাবুন, যারা রাজনৈতিক নেতা বলুন, রাজনৈতিক দল থেকে বলুন অনেক দূরে ছিল, কিন্তু আপনারা যাদেরকে ভাবছেন হিন্দুর মসিহা, তারাই কিন্তু এদেরকে নামিয়েছে। তাহলে আপনার বিরোধিতা করার মতন লোক কিন্তু মমতা ব্যানার্জি তৈরি করেনি, এটা শিক্ষিত সমাজের মানুষরা কিন্তু বুঝতে পারছে। এদের মতন মানুষকে রাজনীতির ময়দানে, আজকের ভাইজান হোক, হুমায়ুন কবির হোক, এদের রাজনীতিতে প্রবেশ করানোর মূল হচ্ছে এই বিজেপি, যাদেরকে আপনারা হিন্দুর মসিহা ভাবছেন। আজকের বিশ্ব রাজনীতিতে মোদিকে কোনো জায়গায় শুনেছেন যে বলেছে যে আমার ভারতকে আমি হিন্দু রাষ্ট্র করব? কোথাও দেখেছেন? কে করছে? RSS এর মোহন ভাগবত, যে মোহন ভাগবতের ফ্যামিলির মেয়েকে বিয়ে দিয়েছে মুসলমান সন্তানের সাথে, তাকে জামাই বানিয়েছে।
শুধু আমি মোহন ভাগবতের কথা বললাম, বিজেপির একশো এক নেতা আছে যারা জামাই বানিয়ে রেখে দিয়েছে মুসলিমকে, আর আপনাকে বুঝাচ্ছে মুসলিম আপনার শত্রু, আপনি এরা জিহাদি, এরা পাকিস্তানি, এরা বাংলাদেশি, এরা খালিস্তানি। কিন্তু একটা কথা বলি, 12 বছর রয়েছেন বিজেপি কেন্দ্রে, মানে মোদি গভর্নমেন্ট, তার আগেও বিজেপি ছিল, সেই বিজেপি আর এই বিজেপির মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাংলার মানুষ তাদের থেকে কি পেয়েছে? বহুত বঞ্চনার শিকার হয়েছে। 100 দিনের কাজ নেই গ্রামে, বন্ধ করে দিয়েছে। উন্নয়নের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে, আবাসনের টাকা বন্ধ করে দিয়েছে, চাকরি কর্মসংস্থান বন্ধ। ভিন রাজ্যে গিয়ে কাজ করবে, আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছে, তারা বাঙালি পরিচয় দিলে তাদেরকে মার খেয়ে মরতে হচ্ছে। পুরুলিয়ার এমপি মাহাতো, সেই মাহাতো পরিবারের বলতে একই টাইটেলের একই জাতের মানুষ যখন বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে মৃত্যুবরণ করে পুরুলিয়ায় ফিরছে, তখন কিন্তু সেই যে পুরুলিয়ার এমপি তার বাড়িতে দুঃখ প্রকাশ করার জন্য পর্যন্ত উপস্থিত হননি, বা তার মৃতদেহতে একটি মালাও দেননি। এটা কিন্তু বাংলার মানুষ দেখেছে। তারপরেও আপনারা হিন্দু হিন্দু করছেন। আচ্ছা, হিন্দুদের জন্য আলাদা কি ফ্যাসিলিটি এনেছেন? এটা কিন্তু বাংলার মানুষ বুঝবে। আপনারা ভাবছেন ক্ষমতায় চলে আসবো হিন্দু হিন্দু করে, এই সরকারটা দুর্নীতিতে, এই সরকার যেটুকু না দুর্নীতি করেছে, কিন্তু তার থেকে মানুষের কাছে মানুষ তাদেরকে পাশে পেয়েছে। আমি মধ্যমগ্রাম বিধানসভার একজন বাসিন্দা। বলতে পারবেন, আপনারা জানেন যে এখানে রথীন ঘোষকে হারানোর মতন আপনাদের ক্যান্ডিডেট বা কোনো গ্রহণযোগ্য নেতাকে দাঁড় করাতে পারবেন? কেন পারবেন না আপনারা? কারণ এই যে খাদ্যমন্ত্রী যিনি আছেন, তিনি যখন এর সরকার মানে তৃণমূল গভর্নমেন্ট ক্ষমতায় আসেনি, তখনও মানুষের জন্য আন্দোলন করেছেন। তখনও প্রথমে কংগ্রেসের হয়ে, তারপরে যেদিন থেকে মমতা ব্যানার্জি দল গঠন করেছে, সেদিন থেকে দল গঠন করার 13 বছর পরে ক্ষমতায় এসছে। এটা ভাববেন, এই 13টা বছর এদের মতো নেতারা কিন্তু মানুষের সাথে জনসংযোগ রেখেছে, মানুষের সেবায় নিজেকে রেখেছে, প্রতিটা মানুষের সাথে জনসংযোগ করেছে মধ্যমগ্রামের বুকে, এবং প্রত্যেকটা অনুষ্ঠান, সে হিন্দুর ধর্ম হোক, মুসলিমের ধর্ম হোক, খ্রিস্টানদের ধর্ম হোক, এদের উপস্থিতি পেয়েছে। কিন্তু আপনাদের যে ক্ষমতায় আসবেন, যে হোক, বিজেপির ক্যান্ডিডেট হোক, আইএসএফ এর হোক, ফরওয়ার্ড ব্লকের হোক, ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেটদের তবু গতবারের পরিচিতি ছিল, তিনি বারাসাতের বাসিন্দা ছিলেন, তার একটা পরিচিতি ছিল। কিন্তু যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করি যিনি বিজেপির থেকে দাঁড়িয়েছেন তার বাড়ি কোথায়, সাধারণ মানুষ তাও জানে না, তাকে দেখতে কেমন তাও জানে না, সে কথা কিরকম বলে তাও জানে না, মানুষের সাথে কতটা মেশে তাও জানে না। এরকম পশ্চিমবঙ্গে বহু আসনেই আপনাদের নেতা নেত্রী যাদেরকে দাঁড় করাচ্ছেন, যাদেরকে প্রজেক্ট করছেন, তারা হলো এই ধরনের অপরিচিত। তাদের সম্বন্ধে মানুষ কিছুই জ্ঞান ধারণা কিছুই নেই যে সেই মানুষটি কেমন। তার জন্য কি ভোট পাবেন? অবশ্যই পাবেন। বিজেপির একটা যে ভোট হয়েছে সেটা, কিন্তু জিততে গেলে শুধু নিজেদের পকেট ভোট দিয়েই জেতা যায় না, মানুষের চাহিদা অনুযায়ী ক্যান্ডিডেটকে সাবমিট করতে হয়। তা মানুষের চাহিদা অনুযায়ী যেরকম পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি রয়েছে, তার যেরকম বিকল্প এখনো সাবস্টিটিউট দাঁড় করাতে পারেননি, ঠিক আপনারা কোনো আসনেও, ম্যাক্সিমাম আসনে সেরকম গ্রহণযোগ্য ক্যান্ডিডেটও দিতে পারেননি। আপনাদের তো ক্যান্ডিডেট ঘোষণা করতে করতে মনে হচ্ছে ভোট শেষ হয়ে যাবে, মানুষের থেকে ভোটটা কিভাবে নেবেন? কিন্তু এদের জেতার স্বপ্নটা কোথায় দেখেছে? জেতার স্বপ্নটা একটা জায়গায় দেখেছে। জেতার স্বপ্নটা দেখেছে কোথায়? আরো মানুষের গলা টিপে শ্বাসরোধ করে যেভাবে মানুষকে হত্যা করা হয়, সেইভাবে জেতার স্বপ্নটা দেখেছে। সেটা হলো কি? সেটা হলো SIR। ধরে নিন 48,000 ভোটে মধ্যমগ্রাম বিধানসভায় রথীন ঘোষ লিড নিয়েছিল। তাহলে কি করতে হবে? ওখান থেকে 30 থেকে 35,000 ওই বিধানসভার থেকে ভোট কেটে দাও, তাহলেই আমরা জিতে যাব। এই ধারণাটা কত বড় ভুল ভাবুন। সব অঙ্ক কি বিজেপির নেতারাই শিখে রেখে দিয়েছেন? এমনি তো গোবর খেয়ে খেয়ে আপনাদের কর্মীদের, নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। অঙ্ক কিন্তু আরো কিছু বলে, সেটাও বুঝবেন। এই SIR এ যাতে নাম না কাটা যায়, আপনারা গণহারে যাতে না কাটা যান, তার জন্য প্রতিরোধ করা, ফর্ম ফিল আপ করা এবং মানুষকে বুঝানো, মানুষের পাশে থাকা কে থেকেছে? তৃণমূল কংগ্রেস থেকেছে। আপনারা কিন্তু ঘরে বসে লেজ নাড়িয়েছেন আর ভাবছেন এই তো সবাইকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, শুধু বিজেপির ভোটাররা থাকবে আর আমরা ড্যাং ড্যাং করে জিতে যাব। এটাই কি হিসাব?
রাজনীতি কি এইভাবে হয়? মানুষ ঠকিয়ে মানুষের ভোট নেবেন? হ্যাঁ, একটা জিনিস জানবেন, যেদিনকারে 48,000 ভোটে 5 বছর আগে রথীন ঘোষ জিতেছিল, লোকসভার সাথে হিসাব করলে চলবে না। এই 5 বছরে এই কেন্দ্রে টোটাল ভোটার কত বেড়েছে? যে ছেলে মেয়েটির বয়স ছিল তখন 13 বছর কি 14 বছর কি 15 বছর কি 17 বছর, তারা আজকের কিন্তু ভোটার হয়েছে। তা সেই যে ভোটার সংখ্যাটা প্রতি বছর বাড়তে বাড়তে সেটাও গিয়ে কিন্তু মিনিমাম, আমার কাছে ডেটাটা যেহেতু নেই তাই আমি হিসাব দিতে পারলাম না, তাতেও কিন্তু 30-35 হাজার মিনিমাম ভোট বেড়েছে। সেই ভোটের অঙ্কটা ধরবেন না। এবার সেই ভোটারদের অংশটাও কিন্তু জুড়েছে টোটাল ভোটের সাথে। তাহলে আপনারা কি করে আশা করেন যে কি ইভিএম হ্যাক করবেন? আপনারা কি ভাবেন তৃণমূলের নেতা নেত্রী বা এই রাজ্যের পুলিশ সেগুলোর দিকে ধ্যান রাখবে না, সেদিকের দিকে নজর রাখবে না? আপনাদের পুরো খোলা ময়দান ছেড়ে দেবেন। 5 বছরে কোনো নেতার দেখা পাওয়া যায়নি, কোনো মানুষের উন্নয়ন করেননি। এমনকি বন্যা কবলিত এলাকায় উত্তরবঙ্গে যখন মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলায় মানুষ চা বাগানে গিয়ে আশ্রয় নিয়েছে, আপনাদের বিধায়ককে পায়নি, আপনাদের এমপিদেরকে পায়নি। সেখানে কিন্তু আপনাদের বিধায়ক, উত্তরবঙ্গ বলতে গেলে বিজেপির দখলে ছিল, সেখানে কারা গেছে না? এই তৃণমূলের প্রতিনিধিরা গিয়ে তাদের সাহায্য আদি করা, এবং যে ঘর বাড়িগুলো ভেঙে গেছিল তার ক্ষয়ক্ষতি সব এই রাজ্য সরকার দিয়েছে। কিন্তু সেখানে আপনাদের বিধায়ক, আপনাদের এমপি ছিল। আপনারা কি করেছেন তাদের জন্য যে আপনাদের হুড়মুড়িয়ে এবারও ভোট দেবে? ওই দেখুন, খালি পেটে ধর্ম হয় না, শুধু হিন্দু হিন্দু করবেন। হিন্দু হিন্দু করলে হিন্দুর জন্য কি করেছেন? হিন্দুর জন্য তো কিছু করতে হবে, তাহলে তো ভোট দেবে। আরো দেরি আছে, আপনারা ক্ষমতায় আসবেন না আমি এরকম কথা বলবো না, আসবেন, সময় আছে তার জন্য আপনাদেরকে পরিচিতি হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, একঘায়ে একটা মুখ দেখতে হবে, এবং সেই রকম তার ভাবমূর্তি তৈরি করতে হবে প্রত্যেকটা এলাকায়। তারপরে ওই সন্তুপনের মতন লোক, ঘেউ ঘেউ করা লোক আর বাংলা থেকে ধরে রাতারাতি ক্যান্ডিডেট করে দিলেন, তাই এবার বলবেন আপনারাও তো বিজেপির থেকে রাতারাতি নেতা নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। কোথায়? না নন্দীগ্রামে। ওখানে তো শুভেন্দু ঢ্যাং করে জিতে যাবে। পবিত্র কর আর কি করবে? একটু অসুবিধা আছে। এই পবিত্র কর বলুন, ওই কথা যদি বলেন পবিত্র কর বলুন আর শুভেন্দু অধিকারী বলুন, প্রোডাক্টটা তো তৃণমূলের। আর আপনারা দেখছেন পবিত্র কর রাতারাতি বিজেপি ছেড়ে চলে এসছে। না, শুভেন্দুর চটটা ঘুরিয়ে শুভেন্দুর গালে এবার রিটার্ন করেছে। যদি বলুন কিরকম, শুভেন্দু যখন গেছিল 2021 সালে বিজেপিতে, তখন তিনি বলেছেন 2014 সাল থেকে আমি অমিত শাহের সাথে গোপন রিস্তা করেছি। তা ভাবছেন পবিত্র কর সকালে গেল আর বিকেলে ক্যান্ডিডেট হয়ে গেল? দেখতে থাকুন খেলা কিভাবে ঘোরে। সারা পশ্চিমবাংলার মায়েরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, যুবকরা এটাকে ভাতা বলছেন, ভাতার বলছেন, নানা রকম ভাষায় অপবাদ দিচ্ছেন। একটা গ্রাম বাংলায় গিয়ে আপনাদের প্রতিনিধিরা খোঁজ নেই যে যার বাবা মা তার সন্তানের হাতে 1500 টাকা হাত খরচা বাবদ মাসে দিতে পারে না, 500 টাকা দিতে পারে না, এরকম বহু ফ্যামিলি আছে। কিন্তু না খেয়েও শিক্ষার পিছনে দৌড়াচ্ছে, কর্মের পিছনে দৌড়াচ্ছে, লেখাপড়ার পিছনেও তাকে কোনো সাইডে কাজ করতে হচ্ছে, কিন্তু গাড়ি ভাড়া, টিউশন এগুলো চালাতে পারছে না। সেই ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তার 1500 টাকা দিয়ে কি হয়। তার একটা ফ্যামিলিতে, আমার বাড়ির পাশে বলতে গেলে, কারো নাম বলে আমি ছোট করতে চাই না, 2টো ছেলে আছে, বাবা মা, এবং 2টো ছেলে বাবা মা এবং তাদের ঠাকুমা পাচ্ছে 1000 টাকা, তার মা পাচ্ছে লক্ষ্মী ভান্ডারের জন্য 1500, 2টো ছেলে যুবসাথী করে পাচ্ছে 1500, 3000। তাহলে কত দাঁড়ালো? 3000, 4500, আর ওদিকে 1000, 5500। এবার বছরে ক্যালকুলেশন করুন যে কত টাকা হলো। বছরে প্রায় 5 বারং 60,000, আর হলো গিয়ে 500 টাকা করে, মানে 60,000, আর এদিকে হচ্ছে গিয়ে 6,000, মানে 66,000 টাকা। ভাবতে পারবেন একটা ফ্যামিলিতে মমতা ব্যানার্জির প্রকল্প 66,000 টাকা পাচ্ছে। চাকরি করছে তারা কি বোঝে না সারা দেশব্যাপী কত চাকরি হচ্ছে, কত কর্মসংস্থান হয়েছে? কিসের কর্মসংস্থান করবে, কিসের চাকরি দেবেন? আর যদি বলেন দুর্নীতি, আপনাদের বিজেপি শাসিত রাজ্যে পাহাড় সমান দুর্নীতি হয়েছে, পাহাড় সমান ধর্ষণ হয়েছে। বললাম তো
উড়িষ্যায় সরকার গঠন হওয়ার পরে বিজেপির 7 দিনে 17টা নাবালিকা ধর্ষণ হয়েছে। একটা ডেটা শুধু তুলে ধরলাম, কটা বিচার পেয়েছে, কটা শাস্তি হয়েছে। এটা আমার কথা নয়, এবিপি আনন্দর সুমন এই প্রশ্নটা করেছিলেন স্টার আনন্দর চ্যানেলে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এখানকার দুর্গাপুরের ধর্ষণ নিয়ে বলেছিলেন, তার মাকে ফোন করে, সেই কলেজ ছাত্রীর মাকে ফোন করে বলেছিলেন আপনার মেয়ের বিচার আমরা দেব, তখন এই সুমন জীবনে একটা এমন প্রশ্ন করেছে যা আমার সারা জীবন মনে থাকবে। বলেছিল যে আপনার তো সরকার গঠন হতে হতে বছরের মধ্যে 7 দিনে মাত্র 17টা নাবালিকা ধর্ষণ হয়েছে, তার বিচারটা আগে দিন, তারপরে পশ্চিমবাংলার নিয়ে মাথা ঘামালে ভালো লাগতো। ওই মুখ্যমন্ত্রীর জবান বন্ধ হয়ে গেছে, আর কোনো উত্তর নেই, আর ফোন নেই, আর ওই ডায়লগ নেই। মানে এরা মানুষকে কত ছোট ভাবে পশ্চিমবঙ্গের মানুষ সব অশিক্ষিত, সব মূর্খ, কেউ কিচ্ছু জানে না। আর যারা ক্ষমতায় আসবে বলছে তারা কিন্তু এমনি এমনি বলছে না, তারা সরকারে আসার আগে 13 বছর তৃণমূলে মানুষের সাথে মিশেছে, এই দলটা মানুষের পাশে থেকেছে, আন্দোলন করেছে, তার আগে কংগ্রেস থেকে করেছে, পরিচিতি আছে তাদের, এবং তারা মানুষের সাথে থেকে মানুষের সুখ দুঃখের কথা শুনেছে, এবং মমতা ব্যানার্জির 104টা প্রকল্পর ভাগিদারি হচ্ছে পশ্চিমবঙ্গের লোক। শুধু হিন্দুর গল্প দিয়ে কি খায় না মাথায় দেয় হিন্দুত্ব? রামনবমীর দিনে মুখ ঢেকে কোনো তৃণমূল কর্মী বা কোনো সিপিএম কর্মী, কোনো কংগ্রেস কর্মী, কোনো আইএসএফ কর্মী, তাদেরকে দেখেছেন কোনো অনুষ্ঠানে বেরিয়েছে মুখ ঢেকে শুধু ডাকাতের মতন দুটো চোখ বের করা আর সম্পূর্ণ ঢাকা, আর হাতে তলোয়ার বা হাতে শোট বা হাতে লাঠি সোটা? কারণ ওদিনকারের তারা এই মতলব করেই রামনবমীর অনুষ্ঠান করে যে না, বেরিয়ে এই অনুষ্ঠানের নাম করে বেরিয়ে আমরা দোকানপাট ভাঙবো, কোনো একটি জাতির উপর প্রহার করব এবং একটি দাঙ্গা হাঙ্গামা করব, যার মধ্য থেকে আমরা বুঝাতে চাইব যে হিন্দুদের রক্ষক আমরা। হিন্দুদের রক্ষক যে আপনারা কতটা, আজকের একটা জিনিস জানবেন, এরা বলে হিন্দু খতরে মে। কেন বলে জানেন? তাহলে একটা ছোট্ট গল্প বলি, তারপরে ভিডিওটা শেষ করব। কোন গ্রামে একজন জমিদার, সেই জমিদারকে বলেছিল আপনার তো অঢেল সম্পত্তি আছে, অঢেল কিছু আছে, এই গ্রামের যারা শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছে, দরিদ্র মানুষ রয়েছে, এদের জন্য একটু স্কুল কলেজ শিক্ষা দীক্ষা বা এদের যদি বেতন আপনি একটু, আপনারই তো কর্মচারী, আপনার জমি জায়গা চাষাবাসে এরা কাজ করে, এরা যদি একটু শিক্ষিত হয়, এদের যদি একটু চোখ খোলে, এদের যদি বেতন বৃদ্ধি করেন, তাহলে তো পুরো গ্রামটার উন্নতি হবে। বলছে না, তাহলে গ্রামটার উন্নতি হবে, সকল মানুষের উন্নতি হবে, কিন্তু জমিদারি প্রথা বন্ধ হয়ে যাবে। বিজেপিও তাই, কারণ জমিদারি এদের চোখ খুলবে, এদের পেটে বিদ্যা যাবে, তখন এরা বাইরে কাজে যেতে চাইবে, আমার এই বেতনে কাজ করবে না, এরা আন্দোলন করবে, তখন আমার জমিদারি ভেঙে খান খান হয়ে যাবে। বিজেপিও তাই, হিন্দুদের বুঝাচ্ছে হিন্দু খাতরে মে, আর যতদিন আপনি মনে করবেন হিন্দু খাতরে মে, হিন্দু খাতরে মে, ততদিন আপনি বিজেপিকেই ভোট দেবেন আর বিজেপিকেই আপনার রক্ষাকর্তা মনে করবেন। এটাই হচ্ছে এদের ভোট পলিসি। তা এসআইআর করে বাংলা বিরোধী মানুষের শ্বাসরোধ করা যে অপরাধ করেছে তার সাজা বাংলার মানুষ দেবে। তাই আবারও ঘাস ফুলের ছড়াছড়ি এবং 200 পার হয়ে যাবে। এবারও আবার 14 তলায় সেই মমতা ব্যানার্জি থাকবে। যাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আবার আসবো সামনের ভিডিওতে। কি কি কারণে, কত রকম কারণ আছে, সব কারণগুলি যদি বলি আপনাদের সামনে তুলে ধরে, আপনারা বুঝতে পারবেন। তাই অন্ধভক্ত না হয়ে সারা দেশের পরিস্থিতি বিবেচনা করুন এবং নিজের ভোট নিজে দিন এবং মানুষকে বুঝান কে আপনার সুখ দুঃখের সাথী ছিল। একটা অঘটন ঘটলেই আপনার বিরোধী হয়ে গেল সরকার, এরকম ভাবার কোনো জায়গা নেই। কারণ যারা শাসন চালাবে তারা কিন্তু তৃণমূলের ছাটমাল, তাদের মধ্যেই কেউ আজকে তৃণমূলের বিজেপির যেগুলো পরিচিতি মুখ সবটাই বলতে গেলে তৃণমূলের তাড়ানো ছাটমাল। মোদি তো এখানে মুখ্যমন্ত্রিত্ব করতে আসবে না, এটা বুঝতে হবে। আর যারা তাদেরকে পরিচালিত করবে তারা সবই হিন্দি ভাষী, তাদের কিন্তু বাংলার উপরে, বাঙালিদের উপর কোনো দরদ নেই। এরকম লাখো উদাহরণ রয়েছে। তাই আপনার ভোট আপনি দিন, আপনার বাংলাকে আপনি ভালোবাসুন। যারা বাঙালির সাথে এত অত্যাচার করেছে এই পরিযায়ী শ্রমিকদের, তাদের বদলা নিন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, করোনা কালে
যত পরিযায়ী শ্রমিক ফিরেছে 7 দিন 8 দিন 10 দিন ধরে হেঁটে বাড়ি এসছে, তাদের জন্য কোনো ট্রেন বা কোনো রকম ব্যবস্থা নেয়নি। যে সরকারটা, তাকে বলছেন আজকে সে হিন্দু দরদি হবে, সে আপনার ব্যথা বুঝবে? তাই আপনাকে বুঝতে হবে, আপনাকে স্মরণায় আনতে হবে। ওই একটা দুর্ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেল, তাই নিয়ে একটা সরকারকে ছুঁড়ে ফেলে দেবেন, তারপরে দিল্লির মতন বা উড়িষ্যাবাসীর মতন কপাল চাপড়াবেন আর বলবেন কি ভুল করে ফেলেছি। সেই ভুলের মাসুল কিন্তু আপনাকে গোটা 5 বছর দিতে হবে। যাই হোক, আমার অনুষ্ঠান কেমন লাগলো এবং আমার কথার মধ্যে যুক্তি আছে কিনা সেটা আপনারাই